জায়ানন্দিনী টেলি বাংলা থেকে আপনাদের সাথে আছি আমি সৈয়দা দুতি। আমার সাথে আছেন কবি ও ঔপন্যাসিক অরণ্য হিল্লোল এবং আবৃত্তি শিল্পী হুজাইফা আল মাহমুদ। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, ভালোই আছে ভাইয়া। জি আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। প্রথমেই জানতে চাইবো অরণ্য ভাইয়ার কাছ থেকে আপনাদের শৈশব সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলতেন। শৈশবটা আসলে স্কুল লাইফ থেকেই গল্প, কবিতা, ছড়া, উপন্যাস এবং রূপকথার গল্প, বিশেষ করে রূপকথার গল্প বলবো, রূপকথার গল্প দিয়েই শুরু। একদম ছোট্ট শৈশবকালটা। রূপকথা থেকে আস্তে আস্তে যখন কিছুটা পরিণত বয়সে উপনীত হলাম, তখন আস্তে আস্তে গল্পের প্যাটার্নটা চেঞ্জ হলো। আস্তে আস্তে সেই জায়গাটা দখল করে নিল হচ্ছে গোয়েন্দা ক্লাসিক্স থ্রিলার উপন্যাস। গোয়েন্দা ক্লাসিক্স থ্রিলার উপন্যাস যখন আস্তে আস্তে অনেকখানি বছর পার হলো, তারপরে আস্তে আস্তে কিছুটা যখন আরও পরিণত বয়সে উপনীত হল, তখন আমার পড়ার সবচেয়ে বড় জায়গাটা দখল করে নিয়েছিল স্যার হুমায়ুন আহমেদ, শ্রদ্ধেয় স্যার মরহুম হুমায়ুন আহমেদ স্যার। ওনার লেখা প্রায় ম্যাক্সিমাম বই আমি স্টুডেন্ট লাইফেই পড়ে শেষ করেছি এবং শৈশবকালটা আসলে আনন্দে হেসে খেলে গল্পের মাঝে গল্প পড়তে খুব পছন্দ করতাম। গল্প পড়ে এবং কবিতা, ছড়া, রূপকথা, মাঝে মাঝে কবিতা নিজে নিজে আবৃত্তি করতাম। আবার অনেক সময় রবীন্দ্রনাথের যেই গানগুলি আছে যেগুলি অনেক দর্শক নন্দিত, সেগুলি নিজে নিজে গুনগুন করে গাইতাম মনের অজান্তে। তো এইভাবেই ছোট কালটা পার হয়েছে। আচ্ছা ভাইয়া, যেহেতু বললেন আপনি আবৃত্তি করতেন নিজে নিজে, আপনার কণ্ঠে একটা আবৃত্তি শুনতে চাই। জি অবশ্যই। শেষের ছায়াপথ। তুমি পাশে ছিলে না, তবু তোমার ডাকের প্রতিধ্বনি শুনতাম। জানালার ধারে বসে নীরবতার ভেতর ভেজা বাতাসের গন্ধের মাঝে। প্রেম না, শব্দটা যেন এখন আর আমার সাথে যায়ই না, যার মানে ছিল আমি থাকব, আর শেষ পর্যন্ত ফলাফল হলো বিদায়। আমি শেষবারের মতন হাত বাড়িয়েছিলাম তোমার রক্তমাখা হাতে, কিন্তু তোমার করুণ চাহনিতে সেদিন ছিল নাৎসিদের নির্দয় বুলেটে মৃত্যুকে আলিঙ্গন করার অপেক্ষার সুর। তুমি বলেছিলে আমরা শেষ, আর কোনো আশা নেই বেঁচে থাকার, রিইনফোর্সমেন্ট হয়তো বা আসবে না প্রতিরোধ করতে। কিন্তু তোমার ঝাপসা চোখে তখনও ছিল হাজার অপ্রকাশিত যুদ্ধ শুরুর আগমনী বার্তা। আজ বহু বছর পর ডি ডে উদযাপনের বৃষ্টি স্নাত দিনে আমি অনুভব করি আমার ঘরে এক অচেনা ছায়া এসে বসে, তোমার মতোই স্থির হয়ে, তোমার মতোই নির্লিপ্ত হয়ে। বিশ্বাস করো প্লিজ প্লিজ প্লিজ, বিশ্বাস করো, রাত নামলে আমি এখনো তোমার নাম লিখি স্টালিনগ্রাদের কুয়াশায় আচ্ছন্ন আয়নায়, আর ঘুমাতে যাওয়ার আগে তা মুছে ফেলি, যেন কোনো পাপ করেছি নিজের প্রতিচ্ছবির সঙ্গে। সেই পাপবোধ দেশকে রক্ষার লড়াইয়ে নেমে তোমায় রক্ষা না করতে পারায়। যখন জার্মান ফাইটারের তীব্র বোম্বিংয়ে ভেঙে যাওয়া প্রাসাদের অর্ধনগ্ন জানালার ফাঁক গলে লক্ষ্য রাখছিলাম জার্মান স্নাইপারের গতিবিধি, তখনও মনের মাঝে খেলেনি কোনো তৃতীয় খেয়াল, শুভবুদ্ধির উদয় হয়নি যে তুমি ওয়েস্টার্ন ফ্রন্টে নিজেকে অরক্ষিত রেখে লড়ছিলে। নাৎসি পাঞ্জারের গোলার মুখে দাঁড়িয়ে জানি তুমি আমাকে ভালোবেসেছিলে এক সত্যের সৌন্দর্যে। আমি তোমাকে হারিয়েছিলাম মৃত্যুর পরিণতি বরণ করে নেবার ভয়। আমার ভালোবাসা ছিল না নিখাদ নিটোল, নইলে ডিফেন্ড আওয়ার মাদার রাশিয়ার দীপ্ত শপথে যখন স্টালিনগ্রাদের রক্তে ভেজা রাস্তা আমার জয়স্তুতি রচনার অপেক্ষায় ছিল, মস্কোর কেন্দ্রে দাঁড়িয়ে থাকা গির্জার ঘণ্টার ধ্বনি পর্যন্ত আমাকে এক পলক না দেখা পর্যন্ত বেজে উঠছিল না প্রার্থনার সুরে ঝঙ্কার তুলে, যেখানে কুয়াশাই ছিল তোমার আমার প্রেমের শেষ স্বীকারোক্তি। তারপরও পারিনি তোমায় হিংস্র নাৎসিদের থাবা থেকে বাঁচাতে। আজও মনে হয় কেউ আমার হৃদয়ের ভিতরে ঢুকে ফিস ফিস করে যেন বলছে, ভালোবাসা মানে শেষ নয়, শেষ মানে ভালোবাসার এক রূপান্তর। তবু আমি জানি শেষ রাতের জানালার উপারে যে মুখ, সে আর আমার নয়। এখনো তোমার নাম উচ্চারণ করলে বাতাস কেঁপে ওঠে, যেন সময় নিজেই থেমে যায় আমাদের অসমাপ্ত কবিতার শেষ লাইনের দ্বারপ্রান্তে এসে, আর বলতে থাকে তুমি পাপী,
ঈশ্বর তোমায় ক্ষমা করবে না। তুমি ইউনাইটেড সোশ্যালিস্ট সোভিয়েত রাশিয়াকে বাঁচিয়েছ ঠিকই, বাঁচাওনি লুডমিলাকে। তোমার লুডমিলা, 1945-এর রেড আর্মি সোলজার লুডমিলা সাভস্কিকে। অপূর্ব ভাইয়া, অপূর্ব একটি কবিতা শুনলাম আমরা। এবারে আমরা যাচ্ছি হুজাইফা আল মাহমুদ ভাইয়ার কাছে। ভাইয়া, আপনার শৈশব সম্পর্কে আমাকে কিছু বলুন। আমার শৈশব সম্পর্কে যদি আমি বলতে চাই, আমার প্রথম পাঠশালা ছিল আমার মায়ের কোল। এরপর আমি স্কুলে ভর্তি হই। তো সবসময় পিতামাতার কঠিন শাসনের মধ্যে ছিলাম, যার কারণে পড়ার বাইরে কিছুই করা হয়নি। যখন আমি একটু বড় হতে থাকি তখন থেকে হচ্ছে যে কবিতা বলেন, লেখালেখি বলেন, এই জগতে আমি প্রবেশ করেছি। তবে শৈশবটা আমার পড়ার মধ্যেই কেটেছে। পড়ার মধ্যে, আচ্ছা। আপনি আবৃত্তি শিল্পী, আমরা আপনার কণ্ঠে আপনার পছন্দের একটি আবৃত্তি শুনতে চাই। অবশ্যই। আমি এখন আবৃত্তি করছি আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহ। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন, যে উভয় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, যে উভয় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে, মায়ের ছেলেরা চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? ধন্যবাদ। অসাধারণ আবৃত্তি ভাইয়া, অসাধারণ। এবারে অরণ্য ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, লেখালেখির সাথে আপনার সম্পৃক্ততা কিভাবে? কখন থেকে আপনি লেখালেখি শুরু করলেন বা অনুপ্রাণিত হলেন? একদম শুরুর দিক থেকে যদি বলতেই হয় তাহলে এটা না বললেই নয় যে ক্লাস 8-এ সর্বপ্রথম আমার লেখায় হাতে খড়ি। সেই লেখাটিও ছিল আমাদের স্কুলের একটা সাময়িকীতে। আমাদের স্কুল থেকে প্রতি বছর সাময়িকী পাবলিশ হতো, সেখানে একটা গল্প লিখেছিলাম আমি। ছোট বাচ্চাদেরকে উদ্দেশ্য করেই সেই গল্পটা লেখা। তো সেই গল্পটা বেশ জনপ্রিয়তাও পেয়েছিল আমাদের স্কুলের মাঝেই, এবং অন্যান্য স্টুডেন্ট থেকে শুরু করে আমাদের স্কুলের হেডমাস্টার স্যার এবং অন্যান্য স্যার এবং গার্জিয়ান মহলেও বেশ প্রশংসিত হয়েছিল সেই সাময়িকীর বিশেষ করে আমার লেখাটা। তো সেখান থেকেই অ্যাকচুয়ালি লেখার ইন্সপাইরেশনটা সেখান থেকেই, এবং সেখান থেকেই লেখার যাত্রাটা শুরু। পরবর্তীতে আমি আরও বিভিন্ন জায়গায় লেখালেখি করেছি, বিভিন্ন পত্রপত্রিকাতেও আমার লেখা ছাপানো হয়েছে, প্রথম আলোতেও আমার লেখা ছাপানো হয়েছিল যখন অনার্সে পড়তাম।
তখনও পত্রিকায় লেখালেখির একটা প্র্যাকটিস আমার ছিল। এর পাশাপাশি হচ্ছে যে মূলত বই লেখাটা শুরু হয়েছিল 2023 থেকে। 2023-এর 21-এর বইমেলাতে আমার প্রথম রহস্য রোমাঞ্চ গোয়েন্দা ক্লাসিক্স থ্রিলার উপন্যাস বইটা বের হয়। সেটার নাম ছিল হচ্ছে ভবিষ্যতের অ্যানি। এটা হচ্ছে জলছবি প্রকাশন থেকে পাবলিশ করা হয়েছিল। আর ভবিষ্যতের অ্যানির দ্বিতীয় পর্ব অর্থাৎ পূজারিণী, যেটা আমি এখন নিয়ে এসেছি, এই বইটা হচ্ছে এবারের 2025-এর বইমেলাতে প্রিয়জন সাহিত্য প্রকাশন থেকে পাবলিশ হয়েছে। এটা হচ্ছে ওই ভবিষ্যতের অ্যানির সেকেন্ড পার্ট। এটা হচ্ছে আমার লেখা দ্বিতীয় পর্ব ভবিষ্যতের অ্যানির রহস্য রোমাঞ্চ গোয়েন্দা ক্লাসিক্স থ্রিলার উপন্যাসের। এবং ঘটনা এখানেই শেষ হয়নি, এই ঘটনাটা এখনো ইনকমপ্লিট অবস্থায় আছে এবং আশা আছে 2026-এর যে 21-এর বইমেলা, সেখানে হচ্ছে এটার তৃতীয় পর্ব, যেটা নামটা অলরেডি আমি অনেক আগে ফিক্স করে ফেলেছি, সাঁঝবাতি রহস্য, সেটাও এই এটার তৃতীয় পর্ব আকারে ইনশাল্লাহ বইমেলাতে প্রকাশিত হবে। ইনশাল্লাহ আমরা নিশ্চয়ই এই বইটা পাবো। এই বইটির মূল বিষয়বস্তুটা কি ভাইয়া? কোন বিষয়বস্তু নিয়ে লেখা হয়েছে? আচ্ছা, ভবিষ্যতের রানী গল্পটা মূলত এটা হচ্ছে রহস্য রোমাঞ্চ গোয়েন্দা ক্লাসিক্স থ্রিলার উপন্যাস এবং এটাতে একটা কাল্পনিক চরিত্র আছে যেটার নাম হচ্ছে অ্যানি। খুবই ছোট বাচ্চা বয়সী একটা মেয়ে, ওকে কেন্দ্র করে পুরো ঘটনাটা আবর্তিত হয়। এবং নাজিয়া নামেও একটা চরিত্র আছে। এই নাজিয়া এবং ভবিষ্যতের অ্যানিকে কেন্দ্র করে পুরো ঘটনাটা আবর্তিত হয়। তো পুরো ঘটনাটা পড়তে গেলে বইটা পড়তে হবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। এবারে আমরা হুজাইফা ভাইয়ার কাছে যাচ্ছি। আপনার আবৃত্তির সাথে পথ চলা কিভাবে শুরু হলো? কখন আপনি ভাবলেন যে আপনি নিজে একজন আবৃত্তি বা রিসাইটার হবেন? কিভাবে আসলো? প্রথমে আমি লেখক ছিলাম। আমার অনেক লেখা কবিতা অনেক বইয়ের মধ্যে আছে, 5টা বইয়ের মধ্যে আছে। আমার নিজস্ব কোনো বই নেই, আমরা হচ্ছে যে একসাথে অনেকের লেখা বই প্রকাশ হতো না, ওইভাবে বের করেছি যৌথ গ্রন্থে, যৌথ কাব্যগ্রন্থে। তো এভাবে হচ্ছে লেখালেখি আমার শুরু। তো নিজের লেখাই নিজে পড়তাম। তো অনেকে বলেছে যে তোমার পড়া ঠিক আছে, কণ্ঠ ঠিক আছে, তাহলে এটাকে তুমি আরো ভালো করে প্র্যাকটিস করো এবং এটাকে প্রফেশনাল ভাবে নিয়ে নাও। আমি বললাম এটাও কি সম্ভব, কণ্ঠ দিয়েও কি ইনকাম করা যায়? তখন বললো হ্যাঁ যায়। তখন আমি হচ্ছে এটাকে আরেকটু ভালো করবার শুরু করলাম। এভাবেই করা হয়েছে। তো আবৃত্তি জগৎটা ওইভাবে নিজের কবিতা দিয়ে শুরু করেছি, মানুষের ভালো লেগেছে, মানুষের কবিতাও পড়া শুরু করেছি। আচ্ছা ভাইয়া, আপনার নিজের লেখা কোনো কবিতা কি আছে যেটা আপনি পাঠ করতে চান এই মুহূর্তে? অনেক কবিতাই আছে, তবে যদিও সেটা আজকের পড়ার মধ্যে ছিল না, তারপরে যেহেতু বলেছেন একটা শোনাই। জি অবশ্যই। যেহেতু ছোটবেলার কথা বলেছি, মায়ের কথা খুব মনে পড়েছে। আমার একটা কবিতা আছে মাকে ঘিরে, ছোটবেলার স্মৃতিকে ঘিরে। কবিতাটির নাম হচ্ছে মায়ের শাসন। আজও আমি মায়ের শাসনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। যখন আমি একটু আধটু বুঝতে শিখি, তখন থেকেই মায়ের শাসন আমাকে ভীষণভাবে বিরক্ত করত। বিশেষ করে স্কুলের সময় হলে জোর করে খাবার খাওয়ানো, খেতে না চাইলে মৃদু প্রহার, সবই বিরক্ত লাগত। স্কুল শেষে এক মুহূর্তের জন্য বন্ধুদের সাথে দুষ্টুমি করতে পারতাম না, কারণ মা তো ছুটির মিনিট 10 আগেই চলে আসতো আর বাহির থেকে ফ্যাল ফ্যাল নয়নে আমার দিকে তাকিয়ে মুখে মৃদু হাসির রেখা টেনে অপেক্ষা করত। পরীক্ষার সময় হলে দীর্ঘ রাত পর্যন্ত পড়ার টেবিলে কিছুক্ষণ পরপর গরম দুধ, ডিম আর পিঠা নিয়ে মায়ের উপস্থিতি এবং সেগুলো না খেলে মায়ের বকুনি আমাকে ভীষণভাবে বিরক্ত করত। মাঝে মাঝে মন খারাপ হলে মাঝে কোত্থেকে এসে উপস্থিত হয়ে এটা সেটা গল্প করে দুঃখ ভুলানোর শত চেষ্টা অব্যাহত রাখত। সেই সময়টি তো আমি খুব বিরক্ত হতাম। আজ আমি একটু বিরক্ত হই না, কারণ বিরক্ত করার জন্য সে মানুষটি এখন আর আসে না। সে মনে করে আমি বড় হওয়ায় নিজেকে সামলে নিতে পারি। এখন আমি মাঝে মাঝে খুব ক্ষুধার্ত হয়ে পড়লে কেউ সে জিজ্ঞেসও করে না। স্কুলের ছুটি শেষে বন্ধুদের সাথে ইচ্ছে মতো দুষ্টুমি করে ক্লান্ত হলেও কি বাড়ি আসার জন্য তাড়া করে না। এখন পরীক্ষা হলে আগের থেকে অনেক বেশি রাত জাগা হয়। পড়তে পড়তে গলা শুকিয়ে গেলেও তৃষ্ণা নিবারণের জন্য কেউ এক গ্লাস পানিও সাথে না।
এখন বুক ফাটা অভিমান করলেও কি ভাঙাতে আসে না। হাজারো বেদনায় ভারাক্রান্ত হৃদয় নিয়ে মন খারাপের দেশে থাকলে গল্প বলার তো দূরের কথা, কে আমার দিকে মিথ্যে হাসির ছলে ফিরেও তাকায় না। আজ আমার সেই মা নামক মানুষটির কথা ভীষণ মনে পড়ছে তার মৃদুমন্দ শুভকর শাসনের কথা। তাই আজও আমি মন ভরে মায়ের শাসন গ্রহণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ধন্যবাদ। অসাধারণ আবৃত্তি ভাইয়া, হৃদয় ছুঁয়ে গেছে। আসলে খুব আবেগের জায়গা থেকে কবিতাটা এসেছে। হ্যাঁ, কবিতাটা সে জায়গা থেকে লেখা যে যখন বুঝতে পারি যে মাকে বকতাম আর এখন তো কেউ আসে না, ঠিক আছে, তখন সেই জায়গা থেকে অনুপ্রাণিত হয়ে কবিতাটি লেখা। অসংখ্য ধন্যবাদ। এবারে আমরা অরণ্য ভাইয়ার কাছ থেকে একটি আবৃত্তি শুনতে চাই। জি অবশ্যই। সমাপ্তির বিসর্জন। চৈত্রের বাতাসে ধুলি উড়ে যায় আলতো সুরে, গাছের ডালে ক্লান্ত ফুলেরা ঝরে পড়ে নিঃশব্দে। রৌদ্র যেন কোমল, অথচ কেমন যেন বিষণ্ণ। দিনের বুক জুড়ে নেমে আসে এক অচেনা শান্তি। হেঁটে যাই শুকনো পাতার পথ ধরে, দূরের মাঠে দোলে সোনালি ধান। তবু মন বলে সবকিছু ফুরিয়ে যাচ্ছে, যেন প্রকৃতি নিঃশব্দে বিদায়ের পুঁথি পাঠ করছে। নদীর জল ধীরে ধীরে হ্রাস পায়, পাখিরা আর ডাকে না সন্ধ্যা সুরে। কেবল শালিক জোড়া কৌতূহলী হয়ে দেখে শেষ রোদের তীব্র ঝলকানিতে সময়ের ক্লান্ত মুখ। এই সময়েই মনে পড়ে যায় অতীতের এক বসন্ত, যেখানে ইপ্সিতার হাসি ফুটেছিল কদমতলায়। আর আমি ভেবেছিলাম ফুল যেমন ঝরে না কখনো, ইপ্সিতার ভালোবাসাও তেমনি চিরন্তন। অথচ সময়ের নির্মমতায় এখন শুধুই চোখে পড়ে সব ফুলেরই আছে মাটির কাছে ফেরার বিধান, সব রৌদ্রেরই আছে সন্ধ্যার গোধূলি, সব প্রেমেরই আছে এক নীরব অন্তিম শবযাত্রা। তবু কেন যেন মনে হয় এই ফুরিয়ে যাওয়ার মাঝেই আছে প্রাপ্তির পূর্ণতা। যেন প্রকৃতি বলছে, হারিয়ে যাও হারিয়ে যাও, হারিয়ে গেলেই তো মুক্তি। তাই চৈত্রের শেষে যখন পাপ পুণ্যের হিসাব মিলাতে বসি, শূন্য মাঠে বাতাস গায়ে মেখে বুঝে যাই ঋতুর মতো আমিও বদলে যাচ্ছি ধীরে ধীরে। দেবী দুর্গার 10 ভুজায় অসুরকে একদিন বধ করে বিন্নি ধানের খইয়ের উৎসবে শারদীয় আমন্ত্রণে নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে একদিন আবারও ইপ্সিতার জন্য ফিরে আসবই আসব। অপূর্ব উপস্থাপন। আমরা আমাদের কবিতার আসর অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা হুজাইফার ভাইয়ার কাছ থেকে একটি আবৃত্তি শুনব এবং শেষ পর্যায়ে অরণ্য ভাইয়ার থেকে আরেকটি আবৃত্তি শুনতে চাই। ভাইয়া প্লিজ। আবৃত্তি করছি নবারুণ ভট্টাচার্যের কবিতা এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও ক্রীড়ারী প্রকাশ্য পথে হত্যার প্রতিশোধ নিতে চায় না, আমি তাকে ঘৃণা করি। 8 জন মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে, আমি অপ্রকৃতিস্থ হয়ে যাচ্ছি। 8 জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে, আমি চিৎকার করে উঠি। আমাকে তারা ডাকছে অবেলায় উদ্যানে সকল সময়। আমি উন্মাদ হয়ে যাব, আত্মহত্যা করব, যা ইচ্ছে চায় তাই করব। কবিতা এখনই লেখার সময়। ইস্তেহারে দেয়ালে স্টেনশিলে নিজের রক্ত অশ্রুহার দিয়ে কোলাজ পদ্ধতিতে এখনই কবিতা লেখা যায়। তীব্রতম যন্ত্রণায় ছিন্ন ভিন্ন মুখে সন্ত্রাসের মুখোমুখি ভ্যানের হেডলাইটের ঝলসানো আলোয় স্থির দৃষ্টি রেখে এখনই কবিতা ছুঁড়ে দেয়া যায়। পয়েন্ট 38 ও আরও যা যা আছে হত্যাকারীর কাছে সব অস্বীকার করে এখনই কবিতা পড়া যায়। লকআপের পাথর হিমকক্ষে ময়না তদন্তের হাজাক আলোক কাঁপিয়ে দিয়ে হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে মিথ্যা অশিক্ষার বিদ্যায়তনে শোষণত্রাসের রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক অসামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক। বাংলাদেশের কবিরাও লোরকার মতো প্রস্তুত থাকুক।
হত্যার শ্বাসরোধের লাশ নিখোঁজ হওয়ার স্টেন গানের গুলিতে সেলাই হয়ে যাবার জন্য প্রস্তুত থাকুক। তবু কবিতার গ্রামাঞ্চল দিয়ে কবিতার শহরকে ঘিরে ফেলবার একান্ত দরকার। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না। আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব, বুকের মধ্যে টেনে নেব কুয়াশায় ভেজা কাশ বিকেল ও ভাসান। ধন্যবাদ। অপূর্ব উপস্থাপন ভাইয়া, অপূর্ব উপস্থাপন। এবারে অরণ্য ভাইয়ার কাছে আসছি, আপনি আপনার কবিতাটি একটু আমাদেরকে পাঠ করে শোনান। নীরবতার বীজ। এক ফোঁটা শান্তি আমি বপন করেছিলাম অস্থিরতার নিকষ কালো মাটিতে। বৃষ্টি এলো না, রোদে পড়ল বীজ, তবু তার ভেতর থেকে জন্ম নিল এক শান্তির নীরবতা। সেই নীরবতা কথা বলে না, কিন্তু শোনে। প্রতিটি নিঃশ্বাসের ভেতরে তার নরম ডানার ছোঁয়া যেন আঁচল বুলিয়ে দেয়। প্রতিটি কান্নায় তার অচেনা দয়া যেন উথলে ওঠে। কত চেনা মুখ হারিয়ে যায় এই নশ্বর ধরণী থেকে, সময় বয়ে যায় কালের পরিক্রমায়, তবু সেই নীরবতা ফুটে ওঠে অন্তরে। যেখানে শব্দ থেমে যায় সেখানেই জন্ম নেয় শান্তির আশালতা। আমি আর চাই না কোনো নতুন আলোকবর্তিকা কিংবা দিক নির্দেশনা, চাই শুধু স্থিরতার কণ্ঠ, যে কিনা বলে, এবার থামো, তুমি অনেকখানি লক্ষ্যে পৌঁছে গেছো। কত রাত পেরোলো, কত সহস্র চেনা মুখ ভুলে গেলাম সময়ের নির্মমতায় বেদনা ক্লিষ্ট হয়ে। তবু এই ক্ষুদ্র নীরবতা আমাকে টেনে রাখে জীবনের চুম্বকীয় ফ্লাক্সের আবেশে, যেখানে কোলাহল ও অশান্তি নিজেরাই নিজেদের ডিফারেন্সিয়েট করে। আমি জানি শান্তি কোনো স্বপ্ন নয়, এ এক কঠিন অনুশাসন, যার প্রতিটি শ্বাস প্রশ্বাস পৃথিবীর সমস্ত পদার্থবিজ্ঞানকে অপদার্থ বানাতে বিন্দুমাত্র কার্পণ্য করে না। যখন পৃথিবী গর্জে ওঠে, আমি শুনি সেই ক্ষুদ্র বীজের স্পন্দন, যে থেমে থেমে বলে, তুমি এখনো বেঁচে আছো, কারণ তোমার মধ্যেও শান্তি অঙ্কুরিত হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অসাধারণ একটি আবৃত্তি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা কবিতার আসরের একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। এবারে বিদায়ের পালা। আমাদের সাথে ছিলেন ঔপন্যাসিক এবং কবি অরণ্য হিল্লোল ভাইয়া এবং আবৃত্তি শিল্পী ও লেখক হুজাইফা আল মাহমুদ ভাইয়া। আশা করি আপনাদের আমাদের কবিতার আসর ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। ধন্যবাদ সবাইকে।